সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা পুতিন মোদির। অস্ত্র প্রযুক্তি বিনিময়ে একমত দুই নেতা। ভারতকে অবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত ইসরায়েলি বাহিনীর। পশ্চিম তীরে গুলিবিদ্ধ বেশ কয়েকজন ফিলিস্তিনি। দ্বিরাষ্ট্র সমাধানে জোর চীন ফ্রান্সের। ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ৩, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামো। সারা দেশে লোডশেডিং ঘোষণা। রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাতের দাবি কিয়েভের। পশ্চিমা চোখ রাঙানি উপেক্ষা করে সমুদ্রে ইরানের বিশাল মহড়া। পরমাণু ইস্যুতে ফের আলোচনায় বসতে আগ্রহী যুক্তরাষ্ট্র। দাবি তেহরানের, বৈঠকের পরিকল্পনা নাকচ। এবং জন্মসূত্রে নাগরিকত্ব চ্যালেঞ্জ মামলা শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে থাকায় আদালতের রায়ই হবে চূড়ান্ত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে সমরাস্ত্র প্রযুক্তি হস্তান্তরে একমত হয়েছেন দুই নেতা। নয়াদিল্লিতে মোদীর সঙ্গে শীর্ষ বৈঠক শেষে অবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি দেন পুতিন। এছাড়া 2030 সালের আগেই দ্বিপক্ষীয় বাণিজ্য $100 বিলিয়ন উন্নীত করতে 5 বছর মেয়াদী পরিকল্পনাও চূড়ান্ত করেছে দুই দেশ। 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার নয়াদিল্লি থেকে মস্কোর উদ্দেশ্যে রওনা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ভারতের জন্য অবিচ্ছিন্ন জ্বালানি ও তেল সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 25% আমদানি শুল্ক ও নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া জ্বালানি সহযোগিতা কমাবে না বলেও স্পষ্ট বার্তা দেন প্রেসিডেন্ট পুতিন। ভারতের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা ও কূটনীতিক সম্পর্ক বহিরাগত চাপের মধ্যেও স্থিতিশীল রয়েছে বলে উল্লেখ করেন দুই নেতা। যৌথ বিবৃতিতে প্রতিরক্ষা খাতে সহযোগিতা নতুনভাবে সাজানোর বিষয়ে সমঝোতা হয়, যার মধ্যে রয়েছে উন্নত প্রতিরক্ষা প্ল্যাটফর্মের যৌথ উৎপাদন। বিবৃতিতে রুশ নির্মিত অস্ত্র সরঞ্জামের খুচরা যন্ত্রাংশ ও উপাদান ভারতে তৈরি করতে যৌথ উদ্যোগ ও প্রযুক্তি হস্তান্তর বাড়ানোর বিষয়ে সম্মতি জানানো হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ের আহ্বান জানান মোদি পুতিন। পেহেলগাম হামলার নিন্দা জানিয়ে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেন তারা। পুতিন জানান ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে রাশিয়া। ভারতের তামিলনাড়ু রাজ্যের কুন্ডনকুলমে বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ চলছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতীয় টেলিভিশন চ্যানেল ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান রুশ প্রেসিডেন্ট। ভারত 2047 সালের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ ক্ষমতা 100 গিগাওয়াটে তুলতে চাইলে রাশিয়ার সঙ্গে উচ্চ প্রযুক্তি সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে বলে দুই দেশ একমত হয়। দ্বিতীয় সাইট বরাদ্দ নিয়ে দ্রুত সিদ্ধান্তের কথাও জানিয়েছে নয়াদিল্লি। 2030 সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য $100 বিলিয়ন উন্নীত করতে 5 বছর মেয়াদী অর্থনৈতিক সহযোগিতা কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে নয়াদিল্লি ও মস্কো। আরও বেশি ভারতীয় পণ্য আমদানি করতে আগ্রহী বলেও জানায় রাশিয়া। ভারতের পক্ষে বলা হয়, লক্ষ্যমাত্রার আগে এই বাণিজ্য লক্ষ্য অর্জন সম্ভব। পাশাপাশি জাতীয় মুদ্রার লেনদেন বাড়ানো, বিনিয়োগ সুরক্ষা চুক্তি ত্বরান্বিত করা এবং উচ্চশিক্ষা ও মহাকাশ গবেষণা খাতে যৌথ প্রকল্পেও একমত হয়েছে দুই দেশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে নৌশভোজে অংশ নেয়ার পর পুতিনকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সফরকে অত্যন্ত ইতিবাচক আখ্যা দিয়ে রুশ উপপ্রধানমন্ত্রী বলেন, ভারতীয় কোম্পানিগুলোর রাশিয়ায় নতুন অংশীদার খুঁজে নেয়ার এটাই উপযুক্ত সময়, যা দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য আনবে। সৌজন্যমূলক আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান পুতিন এবং 2026 সালে মোদীকে রাশিয়া সফরের জন্য আমন্ত্রণও জানিয়েছেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যেই গাজার খান ইউনিসে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরেও জোরালো হচ্ছে আগ্রাসন। আশ্রয় কেন্দ্রে অভিযানে গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। স্কুল বন্ধ, সেবা বিঘ্ন ও অবরোধে স্থবির হয়ে পড়েছে গোটা অঞ্চল। ইসরায়েলি অভিযানে নতুন বাস্তুচ্যুতি সংকট তৈরি হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সীমান্ত নিরাপত্তা জোরদারে সামরিক বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। এদিকে বেইজিংয়ে বৈঠক শেষে দ্বিরাষ্ট্র সমাধানে জোর দিয়েছেন শি জিনপিং ও ইমানুয়েল ম্যাক্রো। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পরও গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হেলিকপ্টার দিয়ে হামলা ও আর্টিলারি শেলিংয়ে রাত জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
উত্তর গাজার বেত লাহিয়াতে আহত হয়েছেন অনেকে। ইসরায়েলি বাহিনী এখনও দক্ষিণ পূর্ব ও উত্তর গাজার বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে, যা পুরো উপত্যকার অর্ধেকেরও বেশি। রামাল্লার উত্তরে জালাজন শরণার্থী শিবিরে অভিযানে গুলিবিদ্ধ হয়েছেন কয়েকজন ফিলিস্তিনি। অভিযানের সময় ইসরায়েলি সেনারা টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি ছোড়ে। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পে। জাতিসংঘ বলছে, জেনিন ও টুবাসে ইসরায়েলি অভিযান নতুন করে বাস্তুচ্যুতির সংকট তৈরি করছে। স্কুল বন্ধ, সেবা বিঘ্ন ও অবরোধে গোটা অঞ্চল স্থবির। ট্রাম্প প্রশাসনের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ এখনও রাজনৈতিক অচলাবস্থায় আটকে আছে। মূল শাসন কাঠামো নিয়ে বিভাজন দূর না হওয়া পর্যন্ত পরিকল্পনাটি সামনে এগোচ্ছে না। এমন অবস্থায় সীমান্ত নিরাপত্তা জোরদারে আগামী বছরের বাজেটে 27 বিলিয়ন থেকে 34 বিলিয়ন ডলার করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তেল আবিব জানায়, রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বৈঠক শেষে যৌথ বিবৃতিতে দ্বিরাষ্ট্র সমাধানকেই একমাত্র কার্যকর পথ বলে উল্লেখ করেছেন। তারা গাজায় জাতিসংঘের তত্ত্বাবধানে দ্রুত, নিরাপদ ও বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করতে সব পক্ষকে আহ্বান জানান। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেয় বেইজিং ও প্যারিস। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইউক্রেনের ইজিউম শহরে রুশ ড্রোন হামলায় 2 শ্রমিক নিহত হয়েছে। এছাড়া দিনিপ্রো পেট্রোভস্কে 12 বছরের শিশুও প্রাণ হারিয়েছে। বিপর্যস্ত দেশটির বিদ্যুৎ অবকাঠামো, সারা দেশে লোডশেডিং ঘোষণা করা হয়েছে। এদিকে রাশিয়ার ক্রিমিয়ায় একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা ড্রোন হামলার দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের ইজিউম শহরে ট্রাক থেকে জ্বালানির কাঠ নামানোর সময় রুশ ড্রোনে প্রাণ গেল কয়েকজনের। স্থানীয় কর্মকর্তারা জানান, একই দিনে দিনিপ্রো পেট্রোভস্কের ভসিলিকিভস্কা কমিউনিটিতে আরেক হামলায় নিহত হয় 12 বছরের এক শিশু। খেরসন, দোনেস্ক ও সুমি অঞ্চলেও আহত হয় আরও অনেকে। একের পর এক আক্রমণে বিপর্যস্ত ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো। জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনকে সতর্ক করে জানিয়েছে, আগের ব্যাপক রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে শনিবার থেকে সারা দেশে বিদ্যুৎ রেশনিং চলবে। টেলিগ্রাম পোস্টে তারা জানান, ক্ষতিগ্রস্ত প্ল্যান্টগুলো পুনরুদ্ধারে সময় লাগবে। এদিকে যুদ্ধ ছড়িয়ে পড়ছে সীমান্তের বাইরে। রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনিতে ইউক্রেনীয় ড্রোনে ক্ষতিগ্রস্ত হয় একটি ভবন। হতাহতের খবর পাওয়া না গেলেও প্রতিশোধের হুমকি দিয়েছেন কাদিরভ। বেলগরদ অঞ্চলে আবারও ইউক্রেনীয় ড্রোন হামলায় আহত হন বেরেজোভকা গ্রামের মেয়র। পাল্টা আঘাতে এগিয়ে কিয়েভও। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা HUR এর দাবি, রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন আক্রমণে একটি Su-24 ট্যাকটিক্যাল বোমার ক্ষতি করেছে তারা। শুক্রবার স্থানীয় সময় রাতে তেমরিওক সমুদ্র বন্দর, সামারা অঞ্চলের সিজরান অয়েল রিফাইনারি সব স্থানই হামলার খবর দিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। যদিও রাতভর 41টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের পাল্টা দাবি করেছে রুশ সেনারা। নাদিম মারজান, সময় সংবাদ। তেহরানের সঙ্গে ওয়াশিংটন আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে বলে দাবি করেছেন ইরানি আইন প্রণেতা হুসেইন মালিকি। তবে তিনি জানান, এক পক্ষের স্বার্থ রক্ষা হবে এমন আলোচনায় কখনো বসবে না তেহরান। এদিকে পরমাণু ইস্যুতে পশ্চিমাদের ক্রমাগত চাপের মুখে নিজেদের সামরিক সক্ষমতা জানান দিতে সাগরে বড় আকারে মহড়া চালিয়েছে ইরান। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের চোখ রাঙানির মধ্যেই নিজেদের সামরিক শক্তির প্রদর্শন করল ইরান। স্থানীয় সময় শুক্রবার পারস্য উপসাগর, নাজিয়াত সামুদ্রিক অঞ্চল, হরমুজ প্রণালী ও ওমান সাগর জুড়ে দ্বিতীয় দিনের মহড়া চালায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর নৌবাহিনী। এদিন বিভিন্ন স্থলঘাঁটি থেকে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ওমান সাগরে এসব ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়। একই সময়ে ড্রোন হামলা চালিয়ে কল্পিত শত্রুপক্ষের ঘাঁটি ধ্বংস করে IRGC। বৃহস্পতিবার মহড়া শুরুর আগে অঞ্চলটিতে চলাচলকারী মার্কিন যুদ্ধজাহাজগুলোকে নিয়ম অনুযায়ী সতর্কবার্তা পাঠায় ইরান। যুদ্ধ সহনশীলতা ও শত্রুপক্ষের যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের সক্ষমতা যাচাই করাই মহড়ার মূল লক্ষ্য ছিল বলে জানিয়েছে তেহরান। এ মহড়াকে ইরানের প্রতিবেশী দেশগুলোর জন্য শান্তি ও বন্ধুত্ব এবং শত্রুপক্ষের জন্য স্পষ্ট সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এদিকে গত জুনে 12 দিনের যুদ্ধে ইসরায়েলকে সহায়তার পরও ইরানের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এমন দাবি করেছেন ইরানের পার্লামেন্টের আইন প্রণেতা ফাদা হোসেইন মালিকি। বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন মাধ্যমে আলোচনায় আগ্রহের বার্তা পাঠালেও দেশটির সঙ্গে ইরানের কোনো ধরনের বৈঠকের পরিকল্পনা নেই। জানান, কূটনৈতিক আলোচনায় এক পক্ষের নয়, অবশ্যই দুদেশের স্বার্থই জড়িত থাকতে হবে। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারত জুড়ে ইন্ডিগো বিমানে তীব্র বিপর্যয়, বাতিল হাজারের বেশি ফ্লাইট, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা, চলছে তদন্ত। মোদী সরকারের ভুল নীতিকে দুষছেন বিরোধীরা। জন্মসূত্রে নাগরিকত্ব চ্যালেঞ্জ করা ঐতিহাসিক মামলার শুনানি করতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে থাকায় এখন আদালতের রায় ঠিক করবে যুক্তরাষ্ট্রে জন্ম নিলে নাগরিকত্ব মিলবে কিনা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার প্রথম দিনে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেই নাগরিকত্ব দিতে রাজি নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত নির্বাহী আদেশে চ্যালেঞ্জ করা মামলার শুনানিতে সম্মতি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার প্রথম দিনেই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প, কিন্তু সংবিধান লঙ্ঘনের অভিযোগে আদেশটি আটকে দেন বিচারিক আদালত। এখন সুপ্রিম কোর্টই নির্ধারণ করবেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অভিবাসী বাবা মায়ের সন্তানরা আগের মতো সক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে কিনা। প্রায় 160 বছর ধরে মার্কিন সংবিধানের 14তম সংশোধনী বলছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সকলেই যারা এখানকার বিচার ব্যবস্থার আওতায় তারা মার্কিন নাগরিক। ব্যতিক্রম শুধু কূটনীতিক ও বিদেশি সামরিক সদস্যদের সন্তানদের জন্য। ট্রাম্পের আদেশ ছিল অনুমোদন ছাড়া অভিবাসী ও অস্থায়ী ভিসাধারীদের দেশে জন্ম নেয়া সন্তানদের নাগরিকত্ব দেয়া হবে না, কিন্তু একের পর এক ফেডারেল আদালত সিদ্ধান্তটি সংবিধানের পরিপন্থী বলে রায় দেন। দুটি সার্কিট কোর্টও আদেশ কার্যকর হওয়া ঠেকাতে স্থগিতাদেশ বহাল রাখেন। পরে ট্রাম্প আপিল করলে সুপ্রিম কোর্ট জানান স্থগিতাদেশ দেয়ার এখতিয়ার নেই বিচারিক আদালতের। এখন সরকার ও মামলার বাদী অভিবাসী বাবা মা ও তাদের নবজাতকদের মধ্যে মৌখিক শুনানির তারিখ নির্ধারণ করবেন সুপ্রিম কোর্ট। রায় যদি ট্রাম্পের অবস্থানকে সমর্থন করে তাহলে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব শেষ হয়ে যেতে পারে, আর যদি বাদীদের পক্ষে যায় তাহলে বৈধ অবৈধ অবস্থান নির্বিশেষে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল থাকবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আরও বেশ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে বলে নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতে নিষেধাজ্ঞার তালিকা বেড়ে 30টিরও বেশি দেশের নাম আসার সম্ভাবনা রয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হলে সক্ষমতা, স্থিতিশীলতা সহ বেশ কিছু বিষয় মেনে চলতে হবে। বর্তমানে আফগানিস্তান, মিয়ানমার, ইরান সহ বিশ্বের 19টি দেশ এরই মধ্যে রয়েছে এ তালিকায়। চলতি বছরের জুন মাসে ঘোষণা করা হয় 12টি দেশের নাম। ভারত জুড়ে ইন্ডিগো বিমানে শিডিউল বিপর্যয়, বাতিল হয়েছে হাজারের বেশি ফ্লাইট। বিমানবন্দরে উপচে পড়া ভিড়, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা। তদন্তে নেমেছে উচ্চ পর্যায়ের কমিটি। স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে স্বীকার করেছে প্রতিষ্ঠানটি। পরিস্থিতি সামলাতে সরকারের জরুরি হস্তক্ষেপে ট্রেনের কোচের সংখ্যা বাড়িয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অতিরিক্ত বিমান চালাচ্ছে স্পাইস জেট। দিল্লি, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, পশ্চিমবঙ্গ সহ ভারতের বড় বড় বিমানবন্দরগুলোতে যাত্রীদের দীর্ঘ লাইন। ফ্লাইটের সময়সূচি সীমাবদ্ধতা, এফডিটিএল এর নতুন নিয়মের কারণে পাইলট সংকটে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর ফ্লাইট বাতিলে দেশটির বিমান চলাচল ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। গেল কয়েকদিনে বাতিল হয়েছে হাজারের বেশি ফ্লাইট। জনগণের ভোগান্তি কমাতে এফডিটিএল নিয়ম আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে সরকার। বিমানবন্দরে গিয়ে বিপর্যয়ের মুখে পড়া যাত্রীরা খাদ্য, থাকা ও তথ্য সেবা না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন। অনেক জায়গায় জোরালো বিক্ষোভ করছেন তারা। শিশু, বৃদ্ধ ও বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের অগ্রাধিকার দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে পুরো ঘটনা তদন্তে বিমান চলাচল সংস্থা ডিজিসিএ গঠন করেছে 4 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি। অন্যদিকে দুরবস্থার বোঝা সামলাতে নেমেছে ভারতীয় রেলওয়ে ও অন্যান্য এয়ারলাইন্স। 37টি ট্রেনে মোট 116টি অতিরিক্ত কোচ যুক্ত করেছে রেলওয়ে। শুধু উত্তরাঞ্চলের শতাব্দী ও রাজধানী রুটে সংযোজন করা হয়েছে বেশ কয়েকটি কোচ। আরেক বিমান সংস্থা স্পাইস জেট ঘোষণা করেছে শতাধিক অতিরিক্ত ফ্লাইট। পশ্চিম রেলওয়ে চালাচ্ছে ট্রেন অন ডিমান্ড সার্ভিস, যা 4টি বিশেষ ট্রিপ দেবে।
সরকারের ভুল আর একঘেয়েমি নীতির কারণে এই বিপর্যয় বলে অভিযোগ বিরোধীদের। পার্লামেন্ট সদস্যদের অভিযোগ 2 বছর আগে পাইলটদের সুরক্ষা নীতি আনাই লক্ষ্য ছিল, তাই প্রস্তুতি না নেয়ার দায় এড়াতে পারে না ইন্ডিগো কিংবা মন্ত্রণালয়। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন এটিতে ব্যবস্থাপনার দুর্বলতা স্পষ্টভাবে ধরা পড়ে। নাদিম মারজান, সময় সংবাদ। Thai Aluminium. The better is now the best. আন্তর্জাতিক সময় আরও থাকছে। ক্রিসমাস ট্রির আলোয় আলোকিত ওয়াশিংটন ডিসি ন্যাশনাল মল, ট্রাম্প মেলোনির উদ্বোধন। পোল্যান্ডের ক্রাকোভ শহরে চলছে ব্যতিক্রমী আয়োজন, দর্শনার্থীদের ভিড়। $72 বিলিয়ন ওয়ার্নার ব্রাদার্স ও HBO কেনার চুক্তির ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। চুক্তি চূড়ান্ত হওয়ার আগে কঠোর নজরদারির মুখোমুখি হতে হবে নেটফ্লিক্সকে। সম্ভাব্য একচেটিয়া আধিপত্য নিয়ে উদ্বেগ তুলেছেন নীতি নির্ধারকরা। স্ট্রিমিং কেন্দ্রিক নীতি বড় পর্দার ব্যবসাকে দুর্বল করতে পারে বলে আশঙ্কা প্রেক্ষাগৃহ মালিকদের। 2 দফা বিডিং যুদ্ধের পর অবশেষে ওয়ার্নার ব্রাদার্স এবং HBO কেনার ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। স্থানীয় সময় শুক্রবার বিশ্বের সর্ববৃহৎ স্ট্রিমিং প্ল্যাটফর্ম এই ঘোষণা দেয়। এই চুক্তি কার্যকর হলে তা বৈশ্বিক বিনোদন শিল্পের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে বলে মত বিশ্লেষকদের। $72 বিলিয়ন এই প্রস্তাবের পর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে শুরু হয়েছে আলোচনার ঝড়। কেননা এক প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র ও সিরিজ ফ্র্যাঞ্চাইজির বিশাল ভান্ডার, যা অনলাইন স্ট্রিমিং বাজারের প্রতিযোগিতায় নতুন বাস্তবতা তৈরি করবে। চুক্তি চূড়ান্ত হওয়ার আগে কঠোর নজরদারির মুখোমুখি হতে হবে নেটফ্লিক্সকে। সম্ভাব্য একচেটিয়া আধিপত্য নিয়ে উদ্বেগ তুলেছেন নীতি নির্ধারকরা। এদিকে 2026 সালে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি ভেঙে 2 ভাগ হওয়ায় পরিকল্পনাতেও নতুন জটিলতা তৈরি হয়েছে, যার মধ্যে শুধুমাত্র ওয়ার্নার ব্রাদার্সের অংশটিই নেবে নেটফ্লিক্স। হলিউডের অনেকে এই সমন্বয়কে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন। বিশেষ করে প্রেক্ষাগৃহ মালিকরা আশঙ্কা করছেন নেটফ্লিক্সের স্ট্রিমিং কেন্দ্রিক নীতি বড় পর্দার ব্যবসাকে দুর্বল করতে পারে। যদিও নেটফ্লিক্স জানিয়েছে ওয়ার্নারের বিদ্যমান থিয়েট্রিক্যাল কাঠামো ধরে রাখার পরিকল্পনা রয়েছে তাদের। সপ্তাহ জুড়ে প্যারামাউন্টকে এই প্রতিযোগিতায় এগিয়ে মনে করা হলেও নেটফ্লিক্স শেষ মুহূর্তে 2টি উচ্চমূল্যের প্রস্তাব দিয়ে পাল্টে দেয় সমীকরণ। প্রতিদ্বন্দ্বীদের অফার পেছনে ফেলে এগিয়ে গেলেও এখনও শেষ হয়নি এই মেগা মার্জার লড়াই। আগামী মাসগুলোতে রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক অ্যান্টিট্রাস্ট মূল্যায়ন এবং শিল্পের প্রতিক্রিয়া সব মিলিয়ে নেটফ্লিক্সের জন্য অপেক্ষা করছে কঠিন পথ। যদি সব বাধা কাটিয়ে নেটফ্লিক্স সফল হয়, তবে স্ট্রিমিং যুদ্ধের চিত্র বদলে যেতে পারে সম্পূর্ণভাবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে চামান ও স্পিন বোলদাক সীমান্তে 2 দেশের সেনারা রাতভর গুলি ছুড়েছে। কয়েকদিন আগে সৌদি আরবে নতুন শান্তি আলোচনা হলেও কোনো ফল আসেনি আফগানিস্তান ও পাকিস্তান সংঘাতের। বৈঠক শেষে যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি দিলেও সীমান্তে আবারও শুরু হয়েছে গোলাগুলি। 2 দেশের চামান স্পিন বোলদাক সীমান্তে শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে আচমকাই শুরু হয় গুলি বিনিময়। আফগান তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের অভিযোগ, পাকিস্তান প্রথমে কান্দাহারের দিকে হামলা চালায়। অন্যদিকে ইসলামাবাদ বলছে আফগান বাহিনী আগে বিনা উস্কানিতে গুলি ছোড়ে। চলতি বছর অক্টোবরে 2 দেশের মধ্যে ভয়াবহ সংঘর্ষে বহু মানুষের প্রাণহানি হয়। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সাময়িক শান্তি ফিরলেও সম্প্রতি পাকিস্তানে আত্মঘাতী ও সন্ত্রাসী হামলায় আবারও বাড়ে উত্তেজনা। পাকিস্তান দাবি করছে সরকারের মদদে আফগান নাগরিকরাই এসব হামলা চালাচ্ছে, কিন্তু কাবুল বলছে পাকিস্তানের ভেতরে কি ঘটছে তার দায় তারা নেবে না। 2 পক্ষের পারস্পরিক অভিযোগে সীমান্ত পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। নাদিম মারজান, সময় সংবাদ। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে আরও ক্ষমতা দেয়া হলো। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো তাকেই প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাকিস্তানের গণমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পরামর্শক্রমে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই নিয়োগে অনুমোদন দেন। গেল মাসে পাকিস্তানে পাশ হওয়া সাংবিধানিক সংশোধনের পর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয় আরও সুসংহত করতে প্রথমবারের মতো এই পদ চালু করা হয়। নতুন কাঠামোর ফলে জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির পদ বাতিল করা হয়েছে, আর মুনির তার সেনাপ্রধানের দায়িত্বের পাশাপাশি নতুন পদও সামলাবেন। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে মুনিরের নিয়োগের মাধ্যমে দীর্ঘদিনের জট কাটল। একই সঙ্গে বিমান বাহিনী প্রধানেরও মেয়াদ 2 বছর বাড়ানো হয়েছে।
আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে দেখা মিলল বছরের শেষ সুপারমুনের। সাধারণ পূর্ণিমার চেয়ে বড় ও উজ্জ্বল এই চাঁদ দেখতে ভিড় করেন দর্শনার্থী ও পর্যটকরা। আর্জেন্টিনার বুয়েনোস আইরেস এর রিও ডি লা প্লাটার তীরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পর্যটকদের ভিড়। কেউ ক্যামেরা হাতে, কেউ পরিবার নিয়ে চাঁদের আলোয় সময় কাটান। সুপারমুনের মুহূর্তটি বিশেষ এক আবেগ বলে জানান স্থানীয়রা। আমি পূর্ণিমা খুব পছন্দ করি। চাঁদের দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগে, তাই আজকে এখানে সুপারমুন দেখতে এসেছি। এটা খুবই সুন্দর। প্রতি বছর 3 থেকে 4টি সুপারমুন দেখা গেলেও 2025 সালে এটি ছিল বছরের শেষ দৃশ্যমান পূর্ণচন্দ্রের বিশেষ রূপ। সাধারণ পূর্ণিমার চেয়ে বড় ও উজ্জ্বল এই চাঁদ দেখতে ভিড় করেন পর্যটকরা। বিশেষ এই সুপারমুনের নাম কোল্ড মুন। বিবিসি জানায়, বছরের প্রতিটি পূর্ণিমারই একটি করে নাম রয়েছে, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডারেরও বহু আগে থেকে প্রচলিত। বিবিসি ওয়েদার অনুযায়ী আগামী পূর্ণিমা দেখা যাবে 2026 সালের 3 জানুয়ারি। সেটির নাম হবে উলফ মুন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। মহাকাশ থেকে তোলা ছবিতে দেখা মিলল পবিত্র কাবা ঘরের উজ্জ্বল চিত্র। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ছবিটি তুলেছেন নাসার মহাকাশচারী ডন পেটিট। ছবিটিতে সৌদি আরবের মক্কা শহরের পাহাড় ঘেরা উপত্যকার মধ্যে জাঁকজমক আলোয় মোড়ানো গ্র্যান্ড মসজিদ আর তার ঠিক কেন্দ্রেই উজ্জ্বল কাবা দেখা গেছে। সামাজিক মাধ্যম এক্সে ছবিটি পোস্ট করে ডন পেটিট লেখেন, মক্কার কক্ষপথের দৃশ্য আর মাছের আলোর বিন্দুটি কাবা। দেখছেন আন্তর্জাতিক সময়। জাতীয় নির্বাচনের আমেজ বইছে প্রবাসীও। উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে চলছে পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন। এতে তরুণ ভোটাররা বেশ উচ্ছ্বসিত। রেজিস্ট্রেশন সেবা দিচ্ছে দেশীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। ফিনল্যান্ডে চলছে পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন। এবার ইতিহাসে প্রথমবার প্রবাসে থেকেও দেশের জাতীয় নির্বাচনে ভোট দেওয়া যাবে। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বেশ উচ্ছ্বাস নিয়েই অনলাইনে রেজিস্ট্রেশন করছেন প্রবাসীরা। ভোট দেওয়ার অধিকার বলেন বা ফেস্টিভ বলেন, ওটাতে আমরা সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। এটার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে অবশ্যই ধন্যবাদ। এরকম সিস্টেম আগে কখনো চালু ছিল না যে প্রবাস থেকে ভোট দেওয়া যাবে, তো এটা আমার জন্য অনেক বেশি আনন্দদায়ক হবে। রেজিস্ট্রেশনের কারণে দেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। ফিনল্যান্ডে নতুন আসা তরুণদের উচ্ছ্বাসও চোখে পড়ার মতো। বিষয়টিকে দেশ গঠনের সিদ্ধান্তে অংশগ্রহণের সুযোগ হিসেবে দেখছেন তারা। যে অ্যাপটা তৈরি করা হয়েছে এটা অত্যন্ত সুন্দর এবং অনেক মার্জিতভাবে, অনেক ইজিভাবে এটা করা হয়েছে। আশা করি প্রবাসীদের এই ভোট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের বিদেশে যারা আছে তাদের সবাই এটা একটা আনন্দের বিষয়, বিদেশ থেকে সবাই আমরা ভোট দিতে পারছি। প্রবাসী ভোটারদের উৎসাহী করতে বিভিন্ন রাজনৈতিক দল ও ফোরামের পক্ষ থেকে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। ভিডিও কন্টেন্টের মাধ্যমে চালানো হচ্ছে প্রচারণা। তবে সুইডেনের বাংলাদেশ দূতাবাস ফেসবুকে প্রচারণা চালালেও ফিনল্যান্ডে এখনো বিশেষ কোনো সভা সেমিনারের আয়োজন চোখে পড়েনি। ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। সেই উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে চলছে রেজিস্ট্রেশন। তবে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে ফিনল্যান্ডের তরুণ ভোটার যারা আছে কিংবা প্রথমবার ভোট দেবেন তাদের মধ্যেই উচ্ছ্বাসটা একটু বেশি। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। স্বাধীনতার 108তম দিবস উদযাপন করছে ফিনল্যান্ড। পৃথিবীর সবচেয়ে সুখী দেশটির স্বাধীনতার ইতিহাস খুব একটা সুখকর ছিল না। সুইডিশ শাসন থেকে রাশিয়ার সাম্রাজ্য, তারপর যুদ্ধের কঠিন সময়, সব পেরিয়ে দেশটি আজ শান্তি আর স্থিতিশীলতার প্রতীক। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর বিশেষ রিপোর্ট। ফিনল্যান্ডের গ্রামীণ উৎসবে ঐতিহ্যবাহী কানসান তানসি বা লোকনৃত্যের পরিবেশন। স্বাধীনতা দিবস ও গ্রীষ্মকালীন উৎসবের অন্যতম আকর্ষণ এই লোকনৃত্য। 1800 দশকের শেষ ভাগ থেকে নিজেদের ভাষা, গান, লোকসংস্কৃতি আর লোকনৃত্যকে জাতীয় পরিচয়ের অংশ হিসেবে জোর দিতে শুরু করে ফিনল্যান্ড। তখন মনে করা হতো ফিনিশ সংস্কৃতির আলাদা পরিচয়ই স্বাধীনতার ভিত তৈরি করবে। ফিনল্যান্ডের স্বাধীনতা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি ইয়েগার মুভমেন্ট
প্রথম বিশ্বযুদ্ধের সময় 1915 সালে হয় সেই আন্দোলন। রাশিয়ার সাম্রাজ্য থেকে মুক্তি পেতে গোপনে জার্মানি গিয়ে সামরিক প্রশিক্ষণ নেন প্রায় 2000 তরুণ ফিনিশ। 1917 সালে স্বাধীনতা ঘোষণা করে ফিনল্যান্ড। 1918 সালে স্বাধীনতার পক্ষের হোয়াইট বাহিনী বনাম রাশিয়ার ভলশেভিকদের সমর্থন পুষ্ট রেড বাহিনীর মধ্যে শুরু হয় গৃহযুদ্ধ। জার্মানিতে প্রশিক্ষণ নেয়া ইয়েগার বাহিনীর নেতৃত্বে হোয়াইট বাহিনী জয়লাভ করে। দেশের স্বাধীনতার পেছনে বড় ভূমিকা রাখা একজন ইয়েগার বাহিনীর গুন্নার এমিল ভডহেডজেন। তিনি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল। যুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ক্রস অফ লিবার্টি পদক এবং নাইট উপাধিতে ভূষিত হন। গুন্নারের নাতি কাই ভন হেরজেন সময় সংবাদের কাছে তুলে ধরেন তার দাদার বীরত্ব গাথা। এটা আমার দাদা গুন্নার এমিল ভন হেরজেন। ফিনল্যান্ডের স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করেছেন কিশোর বয়স থেকে। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মানিতে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন। পরে গৃহযুদ্ধে অংশ নিয়ে পূর্ণাঙ্গ স্বাধীনতা আনেন। হোয়াইট আর্মিতে মেজর পদে ছিলেন। ফিনল্যান্ডের স্বাধীনতার সময় দাদা সেই সাহস আর অবদানে আমি স্বাভাবিকভাবেই গর্বিত, অনুপ্রাণিত। 1917 সালে রাশিয়ার ভলশেভিক বিপ্লব সাম্রাজ্যকে দুর্বল করে। সেই সুযোগেই ফিনল্যান্ডের পার্লামেন্ট 6 ডিসেম্বর স্বাধীনতা ঘোষণা করে। একই বছর রাশিয়া সেই স্বাধীনতা স্বীকৃতি দেয়। পরবর্তী কয়েক দশকের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, অর্থনীতি সব ক্ষেত্রে এগিয়েছে দেশটি। 100 বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ এবং কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে রূপান্তর লাভ করেছে। হুইভা ইৎসেনাইসুস পাইভা সুওমি। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। মালদ্বীপে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কোরআন তেলাওয়াতের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান বলেন, দেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে বেগম খালেদা জিয়া জাতির জন্য গুরুত্বপূর্ণ। কুয়েতে আত্মপ্রকাশ করেছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স কমিটি। প্রবাসীদের সামাজিক অধিকার, সহায়তা এবং ইতিবাচক বৈশ্বিক উপস্থাপনাকে লক্ষ্য করে সংগঠনটি নতুন অঙ্গীকারে কার্যক্রম শুরু করেছে। স্থানীয় সময় শুক্রবার জেলিব আল শুয়েখে নতুন কমিটি পরিচিতি ও সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে বিশ্বের 40টি দেশে সক্রিয় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স সংগঠনের আহ্বায়ক মেহেদী হাসান সহ নেতারা জানান, বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে সামাজিক অধিকার, সহায়তা এবং মানবিক সেবার প্রত্যয় নিয়ে এই নতুন সূচনা। ইতালির উত্তর ও দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রার মানের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। সম্প্রতি ইতালির 107টি শহর নিয়ে দেশটির পরিসংখ্যান ব্যুরো ও গণমাধ্যম যৌথভাবে একটি তালিকা প্রকাশ করেছে। এতে দেখা গেছে দক্ষিণাঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলের শহরগুলো অনেক বেশি উন্নত। অধিকাংশ বাংলাদেশি প্রবাসীর বসবাসও সেই উন্নত ও সমৃদ্ধ শহরগুলোতেই। বিস্তারিত ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। ইতালির আর্থসামাজিক সূচক ও জীবনযাত্রার মানে উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে বহুদিন ধরেই রয়েছে বিশাল ফারাক। সম্প্রতি 107টি গুরুত্বপূর্ণ শহরের তালিকা প্রকাশ করেছে দেশটির পরিসংখ্যান ব্যুরো ও গণমাধ্যম। এতে দেখা যায় দক্ষিণাঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলের শহরগুলো আগের মতোই সমৃদ্ধ এবং জীবনযাত্রার মানেও অনেক এগিয়ে। দক্ষিণে অবস্থানরত রাজধানী রোম গত বছরের তুলনায় 13 ধাপ উন্নতি করেও এবার রয়েছে 46তম স্থানে। অন্যদিকে উত্তরের বাণিজ্যিক কেন্দ্র মিলানের অবস্থান 8ম। 2024 সালে দ্বিতীয় স্থানে ক্রেন্ত শহর এবার উঠে এসেছে শীর্ষে। দক্ষিণের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা সার্দিনিয়ার ক্যালিয়ারি রয়েছে 39তম স্থানে। আর টানা দ্বিতীয় বছরের মতো তালিকার তলানিতে দক্ষিণের রেজিও কালাবেরিয়া। ইতালির অধিকাংশ উন্নত শহরেই বাংলাদেশিদের উপস্থিতি বেশি। আমি আগে দক্ষিণে ছিলাম, তবে বর্তমানে আমি উত্তরে আছি, ভেনিস মেসরেতে। তো এখানে দক্ষিণের তুলনায় উত্তরে
কর্মসংস্থানের সুযোগ সুবিধা বেশি। ইতালির শহরগুলোর সম্পদের পরিমাণ, ভোক্তার ব্যয় ক্ষমতা, ব্যবসার পরিস্থিতি, কর্মসংস্থানের সুযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, সংস্কৃতি ও অবসরের পর জীবনযাত্রার মানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই তালিকা। দক্ষিণ ইতালির তুলনায় উত্তর ইতালি সবসময় সমৃদ্ধ, জীবনযাত্রার মান উন্নত। এখানে চিকিৎসা, শিক্ষা সবকিছুর মান দক্ষিণের তুলনায় উত্তরে অনেক সমৃদ্ধ এবং উন্নত। যুগ যুগ ধরে ইতালির শহরের মধ্যে নিজেদেরকে শীর্ষে তুলে ধরার প্রতিযোগিতা চলছে। এতে স্থানীয় সরকার পর্যায়ে তৈরি হয় অসংখ্য কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্যের সুযোগ ও উন্নয়নমূলক প্রকল্প, যা দুর্নীতি ও অনিয়ম কমাতেও সাহায্য করে। সময় সংবাদ, ইতালি। এদিকে বড়দিন সামনে রেখে পোল্যান্ডের ক্রাকোভ শহরে চলছে ব্যতিক্রমী ন্যাটিভিটি সিন প্রতিযোগিতা। আয়োজনে শহরের ঐতিহাসিক স্থাপনাকে ক্ষুদ্র মডেলে সাজিয়ে যিশুর জন্মগাথা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। ইউনেস্কো স্বীকৃত সাংস্কৃতিক ঐতিহ্যবাহী এই আয়োজন দেখতে ভিড় করেন অনেকেই। পোল্যান্ডের ক্রাকোভ শহরে আসন্ন বড়দিন ঘিরে ভিন্ন ধর্মীয় আয়োজন। টিনফয়েল, পিৎজা বক্স থেকে শুরু করে ধাতব কাঠামো সহ বিভিন্ন উপকরণে তৈরি করা হয়েছে শহরের ঐতিহাসিক নানা স্থাপনা। ফুটিয়ে তোলা হয় যিশুর জন্মের সময়ের ছবি। এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ন্যাটিভিটি সিন প্রতিযোগিতা। শিশুদের সহজ মডেল থেকে শুরু করে দক্ষ শিল্পীদের অত্যন্ত জটিল নির্মাণ সবই রয়েছে এখানে। স্থানীয় সময় বৃহস্পতিবার ক্রাকোভ শহরের কেন্দ্রীয় স্কয়ারে আয়োজন করা হয় ন্যাটিভিটি সিন প্রতিযোগিতা। ভিন্নধর্মী এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থী ও পর্যটকরা। সব ন্যাটিভিটি সিনেই ধর্মগ্রন্থ অনুযায়ী যিশুকে দেখানো হয় বিনয়ী পরিবেশে জন্ম নিতে, কিন্তু ক্র্যাকোভের ন্যাটিভিটি সিন তার সবকটি থেকে আলাদা। এখানে খ্রিস্টের জন্ম দেখানো হয় এক প্রাসাদে। 19 শতকের মাঝামাঝি ক্রাকোভে শুরু হয়েছিল এই ঐতিহ্য, যখন কাঠমিস্ত্রি ও নির্মাণ শ্রমিকরা শীতের সময়ে বাড়তি আয় করতে এসব মডেল বানাতেন। তবে এখন এটি কেবল প্রতিযোগিতা নয়, অংশগ্রহণকারীদের তৈরি করা এসব স্থাপনার মডেল প্রদর্শিত হয় শহরের ঐতিহাসিক জাদুঘরেও। 2018 সালে ইউনেস্কো এই ঐতিহ্যকে সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করে। উর্জিতা শাহজিন, সময় সংবাদ। পোল্যান্ডের ওয়ারশোর কাছে ছোট্ট এক শহরে কাঁচ গলিয়ে তৈরি হয় ঝলমলে ক্রিসমাস সাজসজ্জা। পোল্যান্ডের ঐতিহ্যবাহী হস্তশিল্প তুলে ধরে পারিবারিক প্রতিষ্ঠান সিলভেরাটো। 30 বছর ধরে মুখে ফু দিয়ে বানানো রঙিন অলংকারে মুগ্ধ হচ্ছে সারা দুনিয়া। সস্তা চীনা পণ্যের দাপট থাকলেও মান, নকশা আর ঐতিহ্যই তাদের বড় শক্তি। পোল্যান্ডের রাজধানী ওয়ারশোর কাছাকাছি শহর ইউজেফট, যেখানে গরম কাচ থেকে তৈরি হয় ঝলমলে ক্রিসমাস অলংকার। সিলভারাডো নামে পারিবারিক কারখানাটির সবকিছুই হাতে তৈরি। ফু দিয়ে আকার দেয়া, ধীরে ধীরে গড়া, তারপর বসানো হয় রং ও নকশা। 3 দশক ধরে সিলভারাডো বিশ্বে পরিচিত তাদের হাতে আঁকা ও মুখে ফু দেয়া সাজসজ্জার জন্য। যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া সহ নানা দেশে রপ্তানি হয় এসব অলংকার। এমনকি সিলভারাডোর কিছুর কাজ শোভা পেয়েছে হোয়াইট হাউসের ক্রিসমাস ট্রিতেও। বছরে 68 মিলিয়ন ইউরোর বেশি মূল্যের ক্রিসমাস সাজসজ্জা রপ্তানি করে পোল্যান্ড। তবে চীনের সস্তা দামের সঙ্গে লড়াই কঠিন বলে জানালেন সিলভারাডোর মালিক। তাই প্রতিযোগিতার জন্য তারা বেছে নিয়েছেন মান, ডিজাইন ও নতুনত্বকে। এবছর আমাদের ব্যবসার 30তম বছর। সারা বিশ্বের বিভিন্ন দেশে আমাদের পণ্য যায়, তবে চীনা বাজারের সঙ্গে দামে প্রতিযোগিতা করা খুবই কঠিন। তাদের দামের সঙ্গে আমরা পেরে উঠি না, শ্রমিক খরচ সহ নানা কারণে। তাই আমাদের মূল লক্ষ্য হলো দামে নয়, মান, ডিজাইন এবং নতুন কিছু তৈরির দিক থেকে চীনা পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করা। প্রতি বছর নতুন ডিজাইন আনে সিলভারাডো। ফ্যাশন, স্থাপত্য, প্রকৃতি সবকিছুই অনুপ্রেরণা থাকে তাদের নকশায়। সিলভারাডোর কাচের অলংকার আজও ধরে রেখেছে পলিশ ক্রিসমাস কারুকাজের শতবর্ষের ঐতিহ্য। বিশ্বজোড়া ক্রেতাকে মুগ্ধ করাই তাদের লক্ষ্য। শিউলি রোজা, সময় সংবাদ। ব্রাজিলে বিরল টেলিপোর্ট পাম্প গাছে বিরল ফুল ফোটার মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়। 30 থেকে 80 বছর পরপর ফোটে এই ফুল। ব্রাজিলের রিও ডি জেনেইরোর আকাশে ড্রোন ফুটেজে ধরা পড়েছে 20 মিটার পর্যন্ত লম্বা টেলিপোর্ট পামের বিরল ফুল। ভারত ও শ্রীলঙ্কার এই গাছ ব্রাজিলে নেওয়া হয় 1960 সালের দিকে। গাছটির জীবনে মাত্র একবার ফোটে এই ফুল।
রিও গার্ডেনের লিভিং কালেকশন প্রধান জানান, পরিপক্কতার পর পরিবেশ অনুকূল হলেই পাম্পটি হাজার হাজার ফল ধরায়। ফুল ঝরার 1 বছরের মধ্যেই গাছটি শুকিয়ে মারা যায়। এটাই তার স্বাভাবিক জীবনচক্র। 3টি টেলিপটের মধ্যে 2টি এখন ফুলে ভরা, আরেকটি মাত্র 1 বছর আগে লাগানো। বর্তমানে টেলিপট পাম শুধু রিও ডি জেনেরিওতেই চাষ করা হয়। বোটানিক্যাল গার্ডেন ও শহরের ল্যান্ডফিল এলাকার সেই 2 জায়গায়ই এই পাম দেখা যায়। হাজার হাজার ফল উৎপাদনের পর ধীরে ধীরে এর পাতা শুকিয়ে যায় এবং শেষ পর্যন্ত গাছটি স্বাভাবিকভাবেই মারা যায়। আতেরোদো ফ্লামেঙ্গো পার্কেও একাধিক টেলিপট পাম ফুটতে শুরু করেছে। সব গাছে একই বছরে ফুল আসে না, কারণ প্রতিটি পরিপক্কতা, পরিবেশ ও বয়স আলাদা। 2010 সালের পর এই প্রথম রিওতে এমন বিরল দৃশ্য ধরা পড়েছে। আবার বোটানিক্যাল গার্ডেন এরই মধ্যে আগের ফুল ফোটা গাছ থেকে তৈরি করেছে চারা। ফুল ঝরার পর গাছ কেটে ফেলা হলেও নতুন চারা রোপণ করে প্রজাতিটি টিকিয়ে রাখার পরিকল্পনা চলছে। শিউলি রোজা, সময় সংবাদ। আর্জেন্টিনায় বাড়ছে পেস্তা বাদামের চাষ। গত 5 বছরে 25,000 একর জমিতে পেস্তা বাদামের গাছ লাগানো হয়েছে। দুবাইয়ে তৈরি চকলেটে পেস্তার চাহিদা এই গাছ লাগাতে উৎসাহী করছে কৃষকদের। ভবিষ্যতে এটি বড় রপ্তানি খাতে রূপ নেবে বলে আশাবাদী উৎপাদনকারীরা। আর্জেন্টিনার মরুভূমি অঞ্চল সান হুয়ানের বিস্তীর্ণ এলাকা জুড়ে পেস্তা বাদামের গাছ। যুক্তরাষ্ট্র, ইরান, তুরস্ক বড় উৎপাদক হলেও আর্জেন্টিনায় বাড়ছে পেস্তা বাদামের চাষ। 2023 সালের একটি গবেষণায় উঠে এসেছে গত 5 বছরে 25,000 একর জমিতে এই গাছ লাগানো হয়েছে। গবেষকরা বলছেন, আর্জেন্টিনার সান হুয়ান, মেনদোজা, সান লুইস ও লাম পাম্পার বিশাল এলাকা এই বাদাম চাষের জন্য উপযোগী। গাছ লাগানো থেকে ফল পেতে 7 বছর লাগলেও শীত গ্রীষ্ম মিলিয়ে এই অঞ্চলের আবহাওয়া পেস্তার জন্য অনুকূল। 80 দশকে ইরানি অভিবাসী মার্সেলো ইঘানি প্রথম সান হুয়ানে এই গাছ লাগান। বর্তমানে তার প্রতিষ্ঠান বছরে 4 লাখ চারা উৎপাদন করতে সক্ষম। 2024 সালের পরিসংখ্যান বলছে, দেশে উৎপাদিত পেস্তার 1/3 অর্ধেক রপ্তানি হয় ইতালি, রাশিয়া, অস্ট্রেলিয়া ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে। দুবাইয়ে তৈরি চকলেটের পেস্তার চাহিদা অনেক। এ কারণেও পেস্তা গাছ লাগানোয় কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছেন বলেও মনে করছেন অনেকে। চাহিদা বাড়ায় বিনিয়োগও বাড়ছে। তাছাড়া চাষিদের মতে অল্প জমিতে ভালো ফল পাওয়া যায়, তাই আগামীতে রপ্তানি বহুগুণ বাড়বে বলে মনে করছেন উৎপাদকরা। এ ফসল স্থানীয় অর্থনীতি এবং কর্মসংস্থানেও নতুন গতি আনবে বলে আশাবাদী তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা পুতিন মোদির। অস্ত্র প্রযুক্তি বিনিময়ে একমত 2 নেতা। ভারতকে অবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি। যুদ্ধবিরতি লঙ্ঘন করেই গাজায় হামলা অব্যাহত ইসরায়েলি বাহিনীর। পশ্চিম তীরে গুলিবিদ্ধ বেশ কয়েকজন ফিলিস্তিনি। দ্বিরাষ্ট্র সমাধানে জোর চীন, ফ্রান্সের। এবং ইউক্রেনের রুশ ড্রোন হামলায় নিহত 3। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামো। সারা দেশে লোডশেডিং ঘোষণা। রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাতের দাবি কিয়েভের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।